আজ থেকে প্রায় 20 বছরের একটি ঘটনা। একটি বাচ্চা ছেলে সরে ও, সরে আ, একে চন্দ্র, দুইয়ে পক্ষ এগুলো পড়ে নিয়ে বইপত্র গুছিয়ে দিয়ে আঙিনায় বিছানো মাদুরে ঘুমিয়ে ঘুমিয়ে আকাশের পানে চেয়ে দেখে ভাবছে, ওই যে আকাশে আলো জ্বলছে ওগুলো আসলে কি? ওগুলো আসলে ভগবানের ঘরের একটা প্রদীপ। সেই বাচ্চা ছেলেটি মনে করছে যে সেই উপরে একটা ছাদ রয়েছে এবং সেই ছাদের উপরে দেবতা বা ভগবানরা বা ঈশ্বর বা আল্লাহ সেখানে বসবাস করছেন। তারা সেই ছাদের যেখানে সেখানে ফুটো করে দিয়েছেন এবং সন্ধে হলেই প্রদীপ বা দিয়া বা কুপি জ্বালিয়ে নিয়ে উল্টো করে দিয়েছেন এবং সেই আলোগুলো নিচের দিকে আলো দিচ্ছে, এইরকম একটা ভাবনা। আবার সেই ছেলেটি ভাবছে, যখন ঝড় উঠছে, যখন বৃষ্টি হচ্ছে, যখন রৌদ্র দেখা দিচ্ছে, এর পিছনেও সেই ভগবানের হাত রয়েছে। ভগবান কি করে এগুলো কন্ট্রোল করছেন? সেই ছেলেটির ধারণা যে একটি হারমোনিয়ামের মতো যন্ত্র রয়েছে, যাতে অনেকগুলো বোতাম রয়েছে। ভগবানের ইচ্ছে যে এখন বৃষ্টি পড়াবো, একটা বোতাম এভাবে প্রেস করে দিলেন। ভগবানের ইচ্ছে এখন রোধ করব, একটা বোতাম এভাবে করে প্রেস করে দিলেন। অর্থাৎ হারমোনিয়ামের সেই বোতামগুলো থেকে এই বিশ্বের বিভিন্ন আবহাওয়া কন্ট্রোল করা যাচ্ছে বলে সেই বাচ্চা ছেলেটির ধারণা। কিন্তু সেই বাচ্চা ছেলেটি আস্তে আস্তে বড় হয়ে উঠল এবং নার্সারি থেকে আস্তে আস্তে করে 1 2 3 4 5 6 এভাবে করে যখন উপরে উঠতে লাগলো, তখন সে ভূগোলের সেই বিভিন্ন পড়া থেকে জানতে পারলো যে সেই আকাশের যে জ্বলা আলোগুলো বা বাতিগুলো আদৌ কোনো প্রদীপ নয়, কোনো কুপি নয়, কোনো দিয়া নয়। ওগুলো আসলে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের আলো। এবং যে হারমোনিয়ামের সাহায্যে বৃষ্টি, ঝড়, রৌদ্র এগুলো কন্ট্রোল হচ্ছিল, সেগুলো কিন্তু কোনো সিস্টেম নেই। ওগুলো প্রাকৃতিক নিয়মেই ঘটতে আছে। নিম্নচাপের সৃষ্টি হলেই বৃষ্টির সম্ভাবনা আসে। এছাড়াও যদি সূর্যের মুখোমুখি কোনো বড় মেঘ না আসলে আমরা সূর্যের উজ্জ্বল আলো প্রত্যেক দিন দেখতে পাবো। অর্থাৎ তার কিন্তু ধ্যান ধারণা পাল্টে গেল। সে সেটি আরো আস্তে আস্তে করে উপরে উঠল, 7 8 9 10। যখন সে 9-এ পড়তো, তখন তাদের ক্লাসে পরীক্ষার সিস্টেম ছিল হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল। অর্থাৎ বছরে 6 নম্বর মাসে একটি পরীক্ষা হতো এবং 12 নম্বর মাসে একটি পরীক্ষা হতো। কিন্তু যখন সে সেটি ক্লাস 10-এ উঠলো, তখন কিন্তু একটা নতুন নিয়ম লাগু হলো। সে নিয়মটি ছিল ইউনিট টেস্ট সিস্টেম। অর্থাৎ বছরে 3টে পরীক্ষা হবে, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট। থার্ডটাই এখন ফাইনাল ধরা হয়। এবং যখন সে 9-এ পড়তো, তখন সিস্টেম ছিল যে রোল ওয়াইজ সে ক্লাসে বসবে। অর্থাৎ প্রথমে 1 বসবে, 2 বসবে, 3 বসবে, 4 বসবে, এইরকম কিন্তু সিরিয়ালি বসে সেই জায়গাটায় সে পরীক্ষা দেবে। কিন্তু যখন স্কুলে ইউনিট টেস্ট শুরু হলো, সেই সরকারি স্কুলে কিন্তু ছাত্ররা বা ছাত্রীরা কিভাবে বসবে তার কোনো নিয়ম শৃঙ্খলা রাখলো না। অর্থাৎ যে যেখানে ইচ্ছে সেখানে বসতে পারে। এবার সেই পরীক্ষায় সেই ছেলেটি এবং তার আরো দুটো বন্ধু পাশাপাশি বসে পরীক্ষা দিল। পরীক্ষা ভালোই হয়েছে। এবার পরীক্ষা যখন সবগুলো শেষ, বাংলা থেকে অঙ্ক থেকে যে 7টে সাবজেক্ট আছে সবটা শেষ হয়ে গেল। এবার শেষ হয়ে যাওয়ার পর কিছুদিন পর একটা তার কাছে আজগুবি বা মন খারাপ করে দেওয়ার মতো একটা কথা তার কাছে ভেসে আসতে লাগলো। কেউ নাকি বলছে যে সেই ছেলেটি নাকি, অর্থাৎ
আমাদের প্রতিপাদ্য বা আলোচ্য সেই ছেলেটি অন্য একটা ছেলের দেখে পরীক্ষার খাতায় লিখেছে। ধরে নাম সেই ছেলেটির নাম হচ্ছে বিপ্লব। কেউ কেউ বলছে বিপ্লব নাকি সেই রহিমকে দেখে লিখেছে। সেই কথাটা শুনে বিপ্লবের মন খুবই খারাপ। আদৌ কি বিপ্লব তাকে দেখে লিখেছে, নাকি বিপ্লবকে দেখে রহিম এবং নিমাই এই ছাত্রগুলো তাকে দেখে লিখেছে? এবার যখন এই নিয়ে তর্কি হলো বা আলোচনা হলো, তখন দেখা গেল যে কি বিপ্লব একটাই সাবজেক্টে দেখেছে, বা ধর নাও কি ইংরেজি সাবজেক্টে দেখে লিখেছে ওদের, এবং বাকি 6টা সাবজেক্টে নিমাই এবং রহিম ওদেরকে দেখে বা বিপ্লবকে দেখে লিখেছে। তাহলে এখানে ব্যাপারটা গন্ডগোল কি হইলো, যে বিপ্লব তাদেরকে দেখে একদিনই দেখে লিখেছিল, আর নিমাই ও রহিম বাকি 6 দিনই তাদের দেখে লিখেছে। এবার যখন এই কথাগুলো বারবার বলা হচ্ছে যে বিপ্লব ওর দেখে লিখেছে, এত নাম্বার পাওয়া সম্ভব ছিল না, ওর জন্যই বিপ্লবের রেজাল্ট এতটা ভালো হয়েছে, তখন কিন্তু সেই ছেলের কিন্তু এই বডিতে আঘাত পেল, এই হৃৎপিণ্ডে আঘাত পেল। সে কিন্তু আর কোনোদিন কারো দেখে লিখবে না, এইরকম একটা প্রতিজ্ঞা করলো। কিন্তু শেষ পর্যন্ত কি তার প্রতিজ্ঞা টিকে থাকলো, নাকি সে আবারও পরীক্ষায় দেখে লিখলো, নাকি সেই বন্ধুর সঙ্গে তাদের সম্পর্ক কাট হয়ে গেল, নাকি সম্পর্ক এখনো টিকে আছে? এইরকম একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি। ওয়েলকাম টু মাই চ্যানেল এস একাডেমি। আমি জীবন সরকার। আজকে আমরা আলোচনা করব এই জ্ঞানচক্ষু গল্পটি। জ্ঞানচক্ষু মানেই বোধোদয়, প্রকৃত জ্ঞান লাভ বা প্রকৃত জ্ঞানের উন্মেষ। আমরা যে একটু আগে শুনলাম যে বাচ্চা ছেলেটা ভাবতো যে কি আকাশের ওগুলো প্রদীপ জ্বালানো আছে, ভগবান জ্বালিয়ে রেখেছে উল্টো করে, বা হারমোনিয়াম প্রেস করে ঝড় বৃষ্টি কন্ট্রোল করা যায়। এগুলো হচ্ছে ভ্রান্ত একটা জ্ঞান, ভ্রান্ত একটা ধারণা। যখন সে পুঁথিগত শিক্ষা লাভ করলো বা পড়াশোনা করে জানতে পারলো, এগুলোই কিন্তু আসল জ্ঞান নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে যে এগুলো বিভিন্ন গ্রহ নক্ষত্র আর এই বৃষ্টি বা আবহাওয়া কন্ট্রোল করা কোনো হারমোনিয়ামের বোতামের কাজ নয়। এগুলো হচ্ছে প্রাকৃতিক ঘটনা, যা বিভিন্নভাবে প্রভাবিত হয় বা ঘটে চলে। তাহলে বোঝা গেল সেই ছেলেটির পূর্বের জ্ঞান ছিল ভ্রান্ত বা অজ্ঞান। সে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন পুঁথিগত জ্ঞান অর্জন করলো, তখন কিন্তু সে সঠিক জ্ঞানটা লাভ করলো। বলতে পারি যে সেই তারাদের সম্পর্কে, সেই সূর্যের আলো সম্পর্কে, ঝড় বৃষ্টি সম্পর্কে তার প্রকৃত জ্ঞান লাভ হলো। বলতে পারি তার জ্ঞান চক্ষু খুলে গেল। আমাদের এই পাঠ্য গল্পেও আমরা দেখতে পাবো যে তপন বলে একটি ছেলের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে, এবং সেই ভ্রান্ত ধারণার উন্মেষ তার কিন্তু ঘটছে। এমনকি কারো সাহায্য নিয়ে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার পর যে অপবাদ, যে অপমান যে সে পাইয়ে দিয়েছে, সেই রকম অপমান আমরা কিন্তু তপনের মধ্যেও দেখতে পাবো। এবং সেই তপন সেই অপমানের জন্য কতটা কষ্ট পেল, এবং সে কি ভবিষ্যতে কারো সাহায্য নিয়ে কোনো কিছু লিখলো কিনা, সেগুলো আমাদের এখন আলোচ্য বিষয়, প্রতিপাদ্য বিষয়। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করি জ্ঞানচক্ষু গল্পটি। আমরা গল্পটি শুরু করার পূর্বে যাঁর সাহিত্যকর্ম নিয়ে আমরা আলোচনা করব, তাঁর ব্যক্তিজীবন সম্পর্কে সামান্যতম হলেও আলোকপাত করব। তা না হলে আমাদের এই আলোচনা অপূর্ণই রয়ে যাবে, কিছু ঘাটতি রয়ে যাবে। যেমন ক্রিকেটের আলোচনায় যদি সচিন তেন্ডুলকরের নাম না বলি, তাহলে যেমন
ঘাটতি থেকে যাবে, তেমনটাই এখানেও যদি আমরা আশাপূর্ণা দেবী সম্পর্কে আলোচনা না করি তাহলে সেই রকম একটা ঘাটতি রয়ে যাবে। তাই আমরা প্রথমে আশাপূর্ণা দেবী সম্পর্কে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেছেন 1909 খ্রিস্টাব্দের 8 জানুয়ারি। স্থান উত্তর কলকাতায় মাতুলালয়ে। মাতুলালয় মানে মামার বাড়ি। মাতা সরলা সুন্দরী দেবী, পিতা হরেন্দ্রনাথ গুপ্ত, স্বামী কালিদাস গুপ্ত। প্রথাগত শিক্ষা গ্রহণের সুযোগ পাননি। অভিধা অবরোধবাসিনী লেখিকা বা বাংলা ছোট গল্পের অবরোধবাসিনী। প্রথম কবিতা বাইরের ডাক শিশুসাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সালটা 1922। প্রথম গল্প পাশাপাশি, এটিও শিশুসাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রথম উপন্যাস প্রেম ও প্রয়োজন। বিখ্যাত রচনা ত্রয়ী বা ট্রিলজি। ত্রয়ী বা ট্রিলজি গ্রন্থের প্রথম পার্ট বা অংশ প্রথম প্রতিশ্রুতি, 2 নম্বর অংশ সুবর্ণলতা, 3 নম্বর অংশ বকুল কথা। এই তিনটি কিন্তু বিখ্যাত উপন্যাস, একসাথে ট্রিলজি বা ত্রয়ী বলা হয়। পুরস্কার রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন। আশাপূর্ণা দেবী মৃত্যুবরণ করেছেন 1995 খ্রিস্টাব্দের 13 জুলাই পশ্চিমবঙ্গের কলকাতায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর। স্বর্গীয় মহাশয়াকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আমরা শুরু করতে চলেছি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটি। শুরু করার পূর্বে আমরা জেনে নেব এই গল্পের উৎস। দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত কুমকুম গল্প গ্রন্থ থেকে আমাদের এই জ্ঞানচক্ষু গল্পটি গৃহীত হয়েছে। চলো এবার শুরু করি মূল গল্পটি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল কথার অর্থ পাথর বা কাঁচের গুলি। মাঝে মধ্যে আমরা কিছু বিস্ময়কর কথা শুনলে আমাদের চোখটাও বিস্ফারিত হয়ে যায় বা প্রসারিত হয়ে যায় বা অনেকটা কাঁচের বা পাথরের গুলির মতো গোলাকার হয়ে যায়। এখানেও কিন্তু তপন কিছু এমন শুনেছে যে কথাগুলো আগে কোনো দিন শোনেনি, তাই বিস্ময়ে তারও চোখ গোল হয়ে গেছে বা মার্বেলের মতো হয়ে গেছে। তাহলে কোন কথা? পরবর্তী অংশ শুরু করার আগে আমি বলে রাখি, আশাপূর্ণা দেবীর এই গল্পটি একটি ছোট গল্প। আর ছোট গল্পের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে হঠাৎ করে গল্পের শুরু হওয়া। এখানেও কিন্তু গল্পটি হঠাৎ করে শুরু হয়েছে। ছোট গল্প সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী অংশ দেখো। নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। এখানে দেখো যাঁর, এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে। আমরা জানি কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা যার না বলে যাঁর বলি, অর্থাৎ চন্দ্রবিন্দু যুক্ত করে শব্দটি ব্যবহার করি। তাহলে ছোট মাসির সঙ্গে নতুন মেসোর বিয়ে হয়েছে দেদার মানে প্রচুর ঘটাপটা জাঁকজমক সহকারে। সেই তিনি নাকি বই লেখেন, সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। এইগুলো কথা শুনে কিন্তু তার চোখটা কিন্তু মার্বেল হয়ে গেছে। তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। এটা আন্ডারলাইন করে নাও, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? যে একজন লেখক একজন সাধারণ মানুষের মতোই, তপনের বাবার মতো বা ছোট মামার মতো বা মেজো কাকুর মতোই মানুষ, এ বিষয়ে তপনের সন্দেহ ছিল। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। অর্থাৎ
এতদিন তার মনে একটা ভ্রান্ত ধারণা ছিল যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব, কিন্তু যখন সে নিজের স্বচক্ষে দেখলো একজন লেখককে, তখন কিন্তু তার জ্ঞান চক্ষু খুলে গেল, অর্থাৎ তার ভ্রান্ত ধারণা কেটে গেল। জ্ঞান চক্ষু মানে বোধোদয় বা অন্তর্দৃষ্টি, অর্থাৎ তার প্রকৃত জ্ঞানের উদয় হলো বা অন্তর্দৃষ্টি খুলে গেল। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতো, এখানে সম্মানের ক্ষেত্রে বা সম্মানীয় ব্যক্তি হিসেবে এখানে ওদের ব্যবহার করা হয়েছে, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। অর্থাৎ তার মামা সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু পরবর্তী অংশ, আগেরটুকু পরবর্তী অংশ, আসল গল্প এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ ঘটনাক্রমিকভাবে এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এটা লেখিকার রচনা কৌশল বা তার এটা শৈল্পিক গুণ যে প্রথমে মাঝের কিছু ঘটনা বলে দিয়ে আবার শুরু থেকে বা প্রথম থেকে শুরু করেছেন, এটা তার একটা রচনা কৌশল। তাহলে শুনো, মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন, অর্থাৎ সামার ভ্যাকেশন চলছে। তপন স্কুল পড়বা, সম্ভবত 13-14 বছর বয়স হবে, এবং মেসো কোনো এক সরকারি চাকরিজীবী, তাই তাঁরও ছুটি রয়েছে বলে তিনি শ্বশুরবাড়িতে রয়েছেন। তাই অহরহ মানে প্রায় বা প্রত্যেক দিন বা প্রতিনিয়ত জলজন্ত মানে সজীব একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। অর্থাৎ সে সুযোগ পেয়েছে একজন সত্যিকার লেখককে চাক্ষুষ দেখতে, অর্থাৎ স্বচক্ষে সামনাসামনি দেখতে। এতদিন তার ধারণা ছিল যে লেখক মানেই কোনো একটা আকাশ থেকে পড়া জীব। আকাশ থেকে পড়া জীবটা কেমন, তো আমরা আগেই ক্লাস 9-এ বা 9ম শ্রেণীতে প্রফেসর শঙ্কুর ডায়েরি বইয়ে যে বোমযাত্রীর ডায়েরি রয়েছে, সেখানেই আমরা দেখলাম যে মাছের মতো দেখতে, মাথায় বা কপালে একটাই চোখ, দুটো পা আছে, দুটো হাত আছে, কিন্তু হাত দুটো পাখনার মতো, এবং গায়ে আঁশটে একটা গন্ধ আমরা দেখলাম। তো সেই রকমই কিছু অভাবনীয় বা যেটা কোনোদিন আমরা দেখিনি সেই রকম হওয়ার কথা বলে তপনের ধারণা ছিল, কিন্তু এখানে সেই ধারণা একেবারে পাল্টে গেল। তবে তপনের বা লেখক হতে বাধা কী? অর্থাৎ আমরা বাস্তব জীবনেই দেখেছি যে যখন একজন সফলতা পায় তখন তার সফলতা দেখে অনেকেই সফল হতে চায় বা সফল হওয়ার রাস্তায় এগোতে চায়। এখানেও কিন্তু তপন এতদিন আগে ভাবতেই পারেনি যে সেও গল্প লিখবে বা সেও লেখক হতে পারে, কিন্তু সে যখন দেখলো যে মেসোমশাই সাধারণ মানুষের মতোই মানুষ, তখন তপন মনে ভাবলো যে তাহলে তো আমিও লেখক হতে পারি। মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন। এখান থেকে প্রশ্ন হতে পারে যে মেসোমশাই এর পেশা কি? আমরা বলবো কলেজের প্রফেসর। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছেন, অর্থাৎ নিশ্চিন্তে দিনের বেলা ঘুমোচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, ছোটো মাসি তার দিকে ছুটে যাচ্ছেন। তপন অবশ্য না না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। আচ্ছা, মাসি হইচই করে মেসোর ঘুম ভাঙিয়ে দিয়েছে,
এবং মাসি মেসোর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। সেই উপস্থিত হওয়ার ক্ষেত্রে তপন কিন্তু প্রবল আপত্তি না করে আপত্তি করেছে, কিন্তু তপনে পৌঁছে গিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, অর্থাৎ তপন কিন্তু খুশি হয়েছে। এর কারণ কি? অবশ্যই এখানে তপনের কোনো জিনিস বা কিছু মাসি কিন্তু তার কাছে নিয়ে যাচ্ছে, যেটা তার মেসোর কাছে গেলে তপনেরই লাভ হবে বা তারই আনন্দের কারণ হবে। আমরা পরবর্তী অংশে দেখব। তপন অবশ্য, এটা বললাম, মুখে আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। রত্নের প্রকৃত মূল্য জহুরির কাছেই। এবার দেখো, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে, রত্নের মূল্য জহুরির কাছে। জহুরি তাকে বলা হয় যে খাঁটি জহরত অর্থাৎ মূল্যবান ধন সম্পদ চেনে, মণি মুক্ত হিরে এগুলো চেনে, তাদেরকে আমরা বলবো জহুরি। এবার জহুরি সঠিক রত্নটি চিনতে পারবেন একইরকমভাবে কোনো একটা লেখা গল্প কতটা শৈল্পিক হয়েছে, কতটা মনোগ্রাহী হয়েছে, কতটা বাস্তবধর্মী হয়েছে, এগুলো কিন্তু একজন প্রকৃত লেখকই বুঝে উঠতে পারেন। এখানেও তপন লেখা গল্পটি একমাত্র মেসোই বিচার করতে পারবেন কতটা শৈল্পিক হয়েছে। এই জন্যই এখানে এই লাইনটি লেখা রয়েছে বা লেখিকা এরকমটা বলেছেন। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে করে দিলে ছাপতে দেওয়া চলে। অর্থাৎ মেসো কিন্তু শ্বশুরবাড়ির ছেলেকে নারাজ করতে চাননি, মন খারাপ করতে চাননি, তাই সেই শিশুটির বা ছেলেটিকে খুশি করার জন্য তিনি বলেছেন যে কি, যে গল্পটি দিব্যি হয়েছে, খুব সুন্দর হয়েছে, শুধু একটু সামান্য বদল করে দিতে পারলেই গল্পটি কিন্তু ছাপতে দেওয়া চলে। কারেকশান মানে ঠিক করে দেওয়া বা সামান্য বদলে দেওয়া। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, দয়ার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, অর্থাৎ আনন্দে কাঁদো কাঁদো হয়ে যায়। তা হবে বাপু, তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মাসি কিন্তু তার স্বামী বা তপনের ছোটো মেসোর কাছে বলেছেন যে যদি তার গল্পটি ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তারপরে দেখো, মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। অর্থাৎ মেসো কিন্তু এখানে বললেই পত্রিকার সম্পাদক অর্থাৎ সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবেন না। এবার দেখো সম্পাদক ব্যাপারটা কীরকম বা জিনিসটা কী বা পদটা কীরকম, যে কোনো একটা পত্রিকায় বা তিনি যে পত্রিকার সম্পাদক থাকবেন সেই পত্রিকায় কোন গল্প, নাটক, কবিতা, এমনকি কোন বিষয়ে নাটক, গল্প, কবিতা ছাপাবেন সেগুলো কিন্তু এই সম্পাদক বা এডিটর করে থাকেন। অর্থাৎ এই সন্ধ্যাতারা পত্রিকায় কোন গল্প ছাপানো হবে সেটি কিন্তু সম্পাদক ঠিক করেন। এবার এক্ষেত্রে মেসো যদি সম্পাদককে বলেন, এই সন্ধ্যাতারার সম্পাদককে বলেন, তাহলে না করতে পারবেন না। অর্থাৎ এই সন্ধ্যাতারার সম্পাদকের সঙ্গে মেসোর কিন্তু একটি ভালো সুসম্পর্ক রয়েছে। তারপরে পরবর্তী অংশ দেখো, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথা? এই তপনের গল্প নিয়ে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয় তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে
সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে, অর্থাৎ ওর কিন্তু গল্প লেখা বা সাহিত্যিক হয়ে ওঠা বা লেখক হয়ে ওঠা তার পক্ষে কিন্তু সম্ভব। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। অনেক গল্প ছোটোবেলা থেকে পড়েছে, শুনেছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। অর্থাৎ তপন ভালো করেই বোঝে গল্প কি বা গল্পে কি থাকে। শুধু এতটা জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। এখান থেকে প্রশ্ন আসতে পারে বা প্রায় প্রশ্ন আসে মাধ্যমিকে, নতুন মেসোকে দেখে তপন কি জানলো এটি যে সাধারণ মানুষই গল্প লিখতে পারে। তবে আর পাইকে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আসতে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কী ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও প্রায় 8 বছরের মতো বড়, সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। অর্থাৎ যেহেতু তার মাসি বছর 8 বড় হলেও একসঙ্গে ঘোরাফেরা বা বন্ধুর মতোই, তাই গল্প লেখার খুশির খবরটা সবচেয়ে প্রথমে ছোটো মাসিকেই দিয়েছে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। মুরব্বি মানে প্রধান, মুখিয়া বা বড় হওয়ার হাবভাবের মতো দেখাচ্ছেন। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? ছোটো মাসি ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি, বই তো নয়। রোজ অপেক্ষা কর তোর মেসোমশাইকে দেখাই। কিন্তু গেলেন তো গেলেনই যে, কোথায় গল্পের সেই আঁটোসাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হা করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও দেখো, তুমি হলে হোক বা তপন হলে হোক বা আমি হলে হোক, যারা গল্প লেখে তার গল্প যদি নির্বাচিত হয় কোনো পত্রিকায়, তাহলে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দের প্রকাশ কোনো ভাষায় ব্যক্ত করা যাবে না। এই গল্পটি লেখা হয়েছে 1970-এর কাছাকাছিতে। সেই সময় ছাপার অক্ষরে নিজের হাতের লেখা বেরোনো সত্যি বিস্ময়কর ব্যাপার, বিস্ময়কর ঘটনা বা প্রচুর আনন্দদায়ক ঘটনা। কারণ এখন স্মার্টফোন কম বেশি সকলে ইউজ করছে, সবাই কিন্তু নিজের টাইপ করে নিজের হাতের লেখা খুব সহজেই দেখে নিচ্ছে। কিন্তু সেই সময় তো কোনো স্মার্টফোন ছিল না, স্মার্টফোন তো দূরের কথা, কিপ্যাড যে মোবাইলগুলো সেগুলোও ছিল না। অর্থাৎ কলমে লিখে সেগুলোকে ছাপাখানায় বের করা এবং সেটি নিজের হলে যে কি আনন্দ, সে আনন্দ সে তপন বোঝে। এবং সেই 90-এর দশকের ছেলেমেয়েরা বোঝে। সেই আনন্দ যে কি সেটা কিন্তু কখনোই ভাষায় ব্যক্ত করা যাবে না। অর্থাৎ সেই গল্পটি যে ছাপানো হবে সেটা ভেবেই তপনের মনে প্রচুর আনন্দের জোয়ার এসেছে। কিন্তু এখনও যে ছাপানো হয়ে গেছে কি হয়নি সেই খবর কিন্তু এখনও আসলো না। তপন
তার মামার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছে, কিন্তু তার মন সেখানেই রয়েছে, সেই তার গল্পে। চলে আসছি পরবর্তী অংশে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তপন আরও কয়টি গল্প লিখেছিল? 2-3টে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারেই আশা ছাড়া হয়ে গেছে। বিষণ্ণ মন নিয়ে, অর্থাৎ দুঃখিত মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। এক সংখ্যা মানে কি? পত্রিকা ছাপানো হয় বিভিন্ন দিন হিসেবে বা সপ্তাহ হিসেবে বা বর্ষ হিসেবে। যদি বছরে একবার ছাপানো হয় তাহলে সেটাকে বলবো আমরা বার্ষিক পত্রিকা। যদি প্রত্যেক দিন ছাপানো হয় তাহলে আমরা বলবো প্রতিদিনের পত্রিকা বা প্রতিদিন পত্রিকা বা দৈনিক পত্রিকা। আর যে পত্রিকাটি সপ্তাহে একবার ছাপানো হয় সেটা বলবো আমরা সাপ্তাহিক পত্রিকা। এবার যদি কোনো পত্রিকা মাসে একবার ছাপানো হয় সেটা বলবো আমরা মাসিক পত্রিকা। তাহলে যদি এই 2025 সালের জানুয়ারি মাসে কোনো পত্রিকা ছাপানো হয় তাহলে আমরা বলবো এটি হচ্ছে তার এক সংখ্যা, অর্থাৎ জানুয়ারি সংখ্যা। এবার যদি ফেব্রুয়ারি মাসে আবার ছাপানো হয় তাহলে নাম হবে মাসিক পত্রিকা সংখ্যা 2, যেহেতু 2 নম্বর বা 2 নম্বর মাসে ছাপানো হয়েছে বা দুটো সংখ্যা বেরিয়েছে। তাহলে সেই পত্রিকার কিন্তু সংখ্যা বলতে এক সংখ্যা মানে একটি সংখ্যা, এক সংখ্যার ছাপানো সন্ধ্যাতারা নিয়ে এসছে। কেন? হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকে রক্ত ছলকে ওঠে তপনের। ছলকে মানে কি? হঠাৎ করে উচ্ছ্বসিত হয়ে যাওয়া বা হঠাৎ করে রক্তের বেগ বেড়ে যাওয়া। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরে বেড়াবে? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রে নামও রয়েছে। প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। এটা দাগ দিয়ে রাখো, প্রশ্ন হবে যে তপনের পূর্ণ নাম কি? তাহলে আমরা বলবো শ্রী তপন কুমার রায়। তার পদবী আসে মাঝে মধ্যে, যে তপনের পদবী কি? আমরা বলবো রায়। গল্পের নাম প্রথম দিন। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, হইচই পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন মনে হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা? কারেকশানের কথাটা। ওই কারেকশানের কথা। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো, মানে হঠাৎ করে লিখলো আর ছাপা হয়ে গেল বা ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রশ্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আনন্দে ছোটো মাসি কী খাচ্ছিল বসে বসে? আমরা বলবো ডিম ভাজা আর চা, আর মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মুহূর্তের কথা। মুহূর্ত অর্থাৎ কৃতিত্বের কথা। এই যে মেসো ছাপিয়ে দিয়েছে গল্পটি, মেসো না থাকলে এই গল্পটি ছাপানোই হতো না, এরকম একটা ব্যাপার। উনি নিজে গিয়ে না দিলে কি আর সোনাতারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুল দিয়ে ছুঁতো? কোড়ে আঙুল মানে কি? আমরা কাউকে কিছু দিতে যাই বা নিতে যাই তাহলে আমরা এভাবে 2 হাত দিয়ে নিই বা দিই। খুব হলে যদি অসুবিধা তাহলে আমরা ডান হাত দিয়ে দিই বা নিই। কিন্তু এখানে এতটাই তাচ্ছিল্যভাবে বলা হয়েছে যে যদি মেসো গল্পটি না দিত বা যদি তপন নিজে গিয়ে যদি সোনাতারার
সম্পাদককে দিত, তাহলে হয়তো এই যে এই হাতের 5টা আঙুল আছে, সবচেয়ে ছোট আঙুল এটা, এই আঙুল নিয়েও, এইটাকে বলছে কোড়ে আঙুল, এই আঙুল নিয়েও হয়তো সেই গল্পটি বা লেখাটি ছুঁতো না কে, সম্পাদক। অর্থাৎ এখানে কিন্তু তপনের লেখাকে প্রচুর পরিমাণে তাচ্ছিল্য করা হয়েছে, বা এখানে পরোক্ষভাবে লেখক মেসো নিজেরই মহত্ব করেছেন, বা এখানে মেসো নিজের কৃতিত্ব এখানে প্রকাশ করেছেন। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা, আনন্দটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অর্থাৎ সেই 1970-এর সময়ে, সেই সময়টাতে একটি কিশোর বয়সী ছেলের গল্প পত্রিকায় প্রকাশ পেলে যে পরিমাণ আনন্দ হওয়ার কথা, যে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু আর হয়ে উঠছে না। কারণ সেই কারেকশনের কথা, সেই মেসোর ছাপিয়ে দেওয়ার কথা, এইসব কারণে। চলো আমরা পরবর্তী অংশে যাই। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা তোর পেটে পেটে এত, অর্থাৎ তার মা বলছেন তপনকে যে বাবা তুমি পড়ে শোনাও না, তুমি এত এত গল্প লিখতে পারো, এত তোমার বিদ্যে, এত তোমার ধ্যান ধারণা। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে এরকম করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত, একদম নতুন লেখাগুলো। এর মধ্যে তপন কথা, তার মানে মেসো তপনের গল্পটি আগাগোড়া কারেকশান করেছেন, অর্থাৎ পুরোপুরি পাল্টে দিয়েছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী একটি বাগধারা, এর মানে কারো হাব ভাব বেড়ে যাওয়া বা অহংকারী হয়ে যাওয়া, এরকম একটা ভাব, বা নিজের মূল্যটাকে বাড়িয়ে নেওয়া, বা যেভাবে তার মূল্য বেড়ে গেছে এরকম একটা ভাব। সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি তোর আহ্লাদে বাক্য হরে গেল মানে হরণ হয়ে গেল এরকম। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রোব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ আবার আওয়াজ উঠছে বা রোব উঠছে যে কি গল্পটি তার মেসো ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে, অর্থাৎ তপন খুবই কষ্ট পেয়েছে, সেই কষ্টে তার চোখ দিয়ে জল পড়তে শুরু করেছে। সে তার শার্টের তলাটা দিয়ে চোখ মুছছে। তপনের মনে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, সত্যিই তো তপনের দুঃখের দিন। তপন কি জানে না? জানে, তপনও জানে এবং সচেতন পাঠকও জানে কেন তপনের আজ দুঃখের দিন। কারণ তপন চেয়েছিল তার লেখা, তার আশাকাঙ্ক্ষার প্রকাশ সেই গল্পের মাধ্যমে গোটা বিশ্ব জানবে, গোটা এলাকার মানুষ জানবে। কিন্তু এ কি, তপনের গল্প কোথায় ধূলিসাৎ হয়ে গেছে। সেখানে প্রকাশ পেয়েছে লেখকের পাকা হাতের লেখা, অর্থাৎ এখানে তপনের গল্পের কোনো অস্তিত্বই রইল না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেই তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হোক না হোক। অর্থাৎ মেসোর সাহায্যে গল্প ছাপিয়েছে, কিন্তু সেই বলে গল্পের পুরোপুরি অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বা পুরোপুরি পাল্টে দেওয়া হবে, এটা তপন জানতো না। অর্থাৎ তার নাম হলেও এখানে কিন্তু তার মেসোই সেই গল্পটি নতুন করে লিখেছে, এখানে তপনের কোনো অস্তিত্বই নেই। এখানে কিন্তু তপনের প্রকৃত জ্ঞানের চক্ষের
উন্মোচন হলো, অর্থাৎ সে বুঝতে পারলো যে গল্প ছাপানো হলেও ভালো না হলেও ভালো, সে কিন্তু এরপর থেকে নিজের হাতেই গল্প দেবে, অর্থাৎ সেই গল্পে কিন্তু তোপন রয়ে যাবে। ছাপানো হলেও সে গল্পটি তোপনে থাকবে, ছাপানো না হলেও সে গল্পটি কিন্তু তোপনে থাকবে। তোপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তোপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আমি গল্পের শুরুতেই বিপ্লব, নিতাই এবং রহিমকে নিয়ে একটি গল্প বলেছিলাম। সেখানে বিপ্লবকে দেখে নিতাই এবং রহিম লিখেছিল, কিন্তু ওরা একদিনই শুধু বিপ্লবকে হেল্প করেছে আর গোটা এলাকায় ছড়িয়ে দিয়েছে বিপ্লব নাকি তাদের দেখে দেখে লিখেছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। এখানেও সেম পরিস্থিতি কিন্তু এখানেও হয়েছে, অর্থাৎ অমুক তোপন লেখা ছাপিয়ে দিয়েছে, অর্থাৎ মেসো তার গল্প ছাপিয়ে দিয়েছে। বারবার এই কথাটা একটা সাধারণ মানুষের মনেও কিন্তু প্রচুর প্রচুর কষ্টের উন্মোচন করে, কষ্টের বন্যা বয়ে দেয়, বা এই যন্ত্রণা সহ্য করার মতো সক্ষম হয়ে ওঠে না। আর তোপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কিছু নেই। অর্থাৎ গল্প ছাপাতে দেওয়া হলে এবং সেই গল্প বাদ দিয়ে যদি তার নাম রেখে অন্যজন গল্প পরিবেশন করে, তাহলে কিন্তু শিল্পীকে অপমান করাই হয়। এখানে কিন্তু তার মেসোমশাই তার লেখা গল্পটি পুরোপুরি পাল্টে দিয়ে এক প্রকার তোপনের অপমানই করেছেন। অর্থাৎ এখানে কিন্তু তোপন তার নিজের অপমান বুঝতে পেরেছে এবং দুঃখে কাতর হয়ে উঠেছে। আশা করি গল্পটি বুঝতে পেরেছ। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো বা ক্লাসটি করেছো, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি মক টেস্টের লিঙ্ক দিয়ে দেব। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে নিজের প্রস্তুতি বা নিজের পড়াশোনার অগ্রগতি নিজেই মূল্যায়ন করতে পারবে। ধন্যবাদ।